সবে বরাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে। এমনি এ শাস্তি হবেই, এইটার উপর রিট হতে যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে। তারপরে নির্বাচন স্থগিত হয়ে যাবে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি 7 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা পরিবর্তন আসছে, এই নির্বাচন স্থগিত হয়ে যাবে। এত তাড়াতাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন আসিফ নজরুলেরা? পালানোর দৌড়ে কে এগিয়ে, তার মানে 10 দিন আগেই তাদের এই পালানোর যে ব্যস্ততা, পালানোর জন্য যে দৌড়ঝাঁপ, কোনো একজন উপদেষ্টা না, কিন্তু উপদেষ্টারা একাধিক উপদেষ্টা। পালানোর দৌড়ে 8 উপদেষ্টা, তারা নির্বাচনের আগেই লাল পাসপোর্ট জমা দিচ্ছে। তাদের কেন এই তাড়াহুড়া? এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পর দিন ঘটনাক্রম বদলে গেলেই বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা দেশত্যাগ করবেন। নির্বাচনের আগে দেশ ছাড়বেন, সেটা একরকম নিশ্চিতভাবে বলা যায়। খুব শিগগির হয়তো এই মাসে ফেব্রুয়ারিতেই কিংবা খুব বেশি হলে এর শেষ দিকে বা মার্চের গোড়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি, আর আজ দেব চরম প্রমাণ। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বলা হচ্ছে এই প্রথমবারের মতো কলকাতার একটা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি ভাষণ দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব অজের জয়। প্রিয় দর্শক, সেখানে ভাষণের এক পর্যায়ে তিনি নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন এবং বাংলাদেশে অবস্থিত জনগণের প্রতি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন ভোট দিলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস প্ল্যান কাজ করবে বা সফল হবে। তাই তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের নাগরিকদের কাছে, আওয়ামী লীগের ভোটারদের কাছে, যে তারা যেন এই নির্বাচনে ভোট দিতে না যায়। দর্শক মণ্ডলী, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হচ্ছে আওয়ামী লীগের যে নেতাকর্মী বা সমর্থকেরা এখনো বাংলাদেশে রয়েছে, তারা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বা তার ছেলে সজীব অজের জয়ের ডাকে নির্বাচনে ভোট দিতে যাবে না, নাকি সামাজিকতার কারণে তারা অবশ্যই নির্বাচনে ভোট দিতে যাবে বলে মনে করছেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা টালমাটাল। লাল পাসপোর্টধারী উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে, বিদেশি ভিসা লাগানো শুরু করেছে। তাদের মনে হচ্ছে পরিস্থিতি খারাপ। এর ভিতরে একজন বিচারপতি পদত্যাগ করেছেন, সেটা বেশ সারা দেশে আলোচিত। আপনাদের মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে, হতেও পারে। 12 তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না। এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন। সবে বরাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে। এমনিতেই তো বিএনপি এর জামাতের গোলমাল তো চরমাকে ধারণ করেছে, এটা আরো খারাপ অবস্থা যাবে। আর আপনার আওয়ামী লীগের লোকরাও তো একদম বসে থাকবে না। হয়তো যদি নেত্রীর কাছ থেকে কোনো ডাক আসে, কোনো লকডাউন বা শাটডাউনের ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, তাহলে সেগুলো তো পালিত হবে। কি হবে তা বলতে পারছি না। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে 21 জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বললেন ভোট গণনায় দেরি হবে। উনি কিন্তু নির্বাচন কমিশনের কেউ না, উনি কিন্তু বলে দিলেন এবারে ভোট গণনায় অনেক দেরি হবে। তারপর দিন 22 জানুয়ারি তারিখে নির্বাচন কমিশনার তারা প্রেসকে জানালেন যে ভোট গণনায় দেরি হবে। তাহলে কি এই নির্বাচনটা কারা পরিচালনা করছে? নির্বাচন কমিশন নাকি আপনার এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব? এর ভেতরে মির্জা আব্বাস সাহেব বলেছেন, বিএনপির প্রার্থী, যে 3 দিন সময় লাগার কথা নয়, যদি ভোট গণনাতে 12 ঘন্টা বেশি সময় লাগে তাহলে কিন্তু আমরা এই নির্বাচন মেনে নেব না। তার মানে এই নির্বাচন একটা গোলমালের দিকে যাচ্ছে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই হ্যাঁ না ভোট তো এই সরকার করেই ফেলবে। তা না হলে তাদের ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্যই এই হ্যাঁ না ভোট, দেশের কল্যাণে কিছু না। এই জুলাই যোদ্ধাদের আর এই উপদেষ্টাদের ফাঁসির হাত থেকে বাঁচার জন্যই এই হ্যাঁ না ভোট। এখন এই হ্যাঁ না ভোট পাশ হয়ে যদি এই দেশ একটা সাংবিধানিক সংকটের মুখে পড়ে, সেই দায় কিন্তু বিএনপির উপরে বর্তাবে প্রধান বড় দল হিসেবে, কারণ এখন তো আওয়ামী লীগ নির্বাচনে নাই। এই জন্য সামগ্রিক পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে বিএনপিকে এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন করবো না, এই দাবি তোলা উচিত। বিএনপি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের সময় ওই দাবি নিয়ে তারা মাঠে ছিল, নির্বাচন থেকে সরে গেল, যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচন করবে না। এখন তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফেরত আসছে, শুধু সরকার এই নির্বাচনটা নিজেরা করতে চাচ্ছে। এখন যদি আপনার বিএনপি যদি শক্তভাবে দাঁড়ায়, তাহলে কিন্তু সরকার আর পথ পাবে না কিছু করতে। আপনাদের কয়েকটা চিঠি দেখাচ্ছি। এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি চিঠি। স্ক্রিনশট নিয়ে রাখুন, কাজে দিবে, মামলা করতে হবে তো। আরেকটা চিঠি দেখুন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি। এই সব চিঠিতে
মানে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই যে govt.info গভর্নমেন্ট থেকে যে প্রতিদিন আপনাদের ফোনে বিভিন্ন টেক্সট আসে, সেখানেও দেখেন এই আমি সার্কেল করে দিয়েছি যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন, সরকার নিজে বলছে হ্যাঁ ভোট দিন। এগুলো প্রমাণ, এগুলো কিন্তু আদালতে লাগবে। কারণ তারপরে এই আর একটা দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি, ঠিক আছে, এগুলো আপনাদের কাজে লাগবে, স্ক্রিনশট নিয়ে রাখুন। তারপরে এইসবের পাশাপাশি আপনি দেখেন গণভোট সংসদ নির্বাচনের বিষয়, এখানে লিখছে হ্যাঁ ভোট দিলে উপরে সবগুলো পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। সরকার তো এভাবে বলতে পারে না। সরকার এইভাবে বলছে বলে আপনার এখন প্রশ্ন দেখা দিচ্ছে, সাংবিধানিক প্রশ্ন। এই দেখেন নির্বাচন কমিশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে হ্যাঁ ভোটের উপরে কিন্তু চেকমার্ক দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তারা বলতে পারে না, তারা পক্ষ নিতে পারে না। যেহেতু তারা পক্ষ নিচ্ছে, এখানে দেখেন এই তেরোখাদা খুলনার হাড়িখালি টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ, তারাও কিন্তু এই বিভিন্ন প্রচার শুরু করে দিয়েছে। এইরকম বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সবাই এগুলো শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো 72 সালের নির্বাচনী মানে বিধিমালা এবং 2025 সালের নির্বাচনী বিধিমালা উভয় ক্ষেত্রে বলা আছে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো পক্ষ নিয়ে ফেলে নির্বাচনে, তার কমপক্ষে 1 বছরের জেল এবং সর্বোচ্চ 5 বছরের জেল, এই শাস্তি হবেই। এইটার উপর রিট হতে যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে। তারপর এই নির্বাচন স্থগিত হয়ে যাবে। আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি 7 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা পরিবর্তন আসছে, এই নির্বাচন স্থগিত হয়ে যাবে। 111-এর সময় 8 বার নির্বাচন পিছিয়ে গেছিল, এবারও নির্বাচন পিছিয়ে যাচ্ছে। এবং বিএনপি যদি একটু শক্ত অবস্থানে আসে জাতীয় পার্টির সাথে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরা যায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হলে সেটা সাংবিধানিকভাবে বেশি গ্রহণযোগ্য হয়। পালানোর দৌড়ে কে এগিয়ে, দেখেন এই প্রশ্নটা করার কিন্তু মানে আছে। অবশ্যই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতেছি। আমি যে নিউজটা পড়লাম এখন, সেই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হলো, নিউজের শিরোনামটা দেখে আমার কাছে মনে হলো যে এত তাড়াতাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন আসিফ নজরুলেরা। যদিও তারা বলছিলেন, জোর গলায় বলছিলেন যে আপনাদের যত প্রশ্ন আছে করবেন, সকল প্রশ্নের জবাব দেওয়া হবে। যখন উপদেষ্টা পদ থেকে সরে যাব, যখন আবার সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব, স্ব পেশায় চলে যাব, আমরা কোথাও যাব না, আমরা দেশেই থাকবো, দেশের মধ্যেই থাকবো। আমরা তখন আপনারা প্রশ্ন করেন, আমরা দেশের মানুষ, দেশে থাকবো, আমাদের অন্য কোনো জায়গায় বাসাও নাই, বাড়িও নাই, থাকার জায়গাও নাই, আমরা কোথায় যাব না, আমরা কোথাও পালাবো না। দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু সাংবাদিকরা তাকে করছিলেন যে আপনারা কি ক্ষমতা শেষে দেশ থেকে চলে যাবেন? তখন কিন্তু উত্তরে বললেন যে আমরা পালাবো না, আমরা দেশেই থাকবো। অথচ দেখেন নির্বাচনের আরও 10 দিন বাদ আছে। আজকে ফেব্রুয়ারির 3 তারিখ, আপনি 9 দিন ধরেন। 9 দিন আগে, অর্থাৎ গতকালকে, তার মানে 10 দিন আগেই তাদের এই পালানোর যে ব্যস্ততা, পালানোর জন্য যে দৌড়ঝাঁপ এবং প্রস্তুতি, সেটা মিডিয়াতে প্রকাশ পেল। মিডিয়াতে মানে ঘটনাটি তুলে ধরছে, মিডিয়া বলে না যে তারা পালানোর জন্য এগুলো করতেছে। কিন্তু নিউজটা পড়ার পরে আমার মতো আপনার মনেও কিন্তু এই ধরনের কথারই উদয় হবে যে পালানোর জন্য তারা আগে থেকে এত প্রস্তুত হইতেছে কেন। দেখেন আপনারা যদি চান, আপনারা চাইলে নিউজটা আপনারাও পড়ে নিতে পারেন। শিরোনামটা আপনাদেরকে বলে দিই। মেয়াদ শেষের আগে কূটনৈতিক পাসপোর্ট ছাড়লেন উপদেষ্টারা। কোনো একজন উপদেষ্টা না, কিন্তু উপদেষ্টারা, একাধিক উপদেষ্টা। তাও আবার যারা এই যে লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন বা জমা দিচ্ছেন সাধারণ পাসপোর্ট নেওয়ার জন্য, এদের নাম শুনলে পরে আপনিও আটকে উঠবেন। তারাও একটা সময় জোর গলায় বলছিলেন যে পালাবেন না। দেখেন আমি নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা পরিষদের সদস্যরা কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন। এরই মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত 8 জন সদস্য কূটনৈতিক, অর্থাৎ যে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তাহলে কয়জন? 8 জন। এই যে উপদেষ্টা পরিষদ, আমরা তো দেখলাম যে ছোট একটা উপদেষ্টা পরিষদ, একজনকে 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই উপদেষ্টা পরিষদের 8 জন কূটনৈতিক পাসপোর্ট তারা অলরেডি সমর্পণ করছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন। তাহলে আপনি কি বলবেন? এটা কারা বলতেছেন? স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যে তারা যে ক্ষমতা ছাড়বেন, ক্ষমতা ছাড়ার পরে তারা যে বিদেশ ভ্রমণ করবেন, এখানে ভ্রমণ শব্দটা আছে, তারা যে বিদেশ পালাবেন, মানে আমার ভাষায়, সেটা যেন কোনো জটিলতা না হয়, সেই জন্য আগে থেকে তারা সতর্কতামূলকভাবে এই কাজগুলো করছেন, পদক্ষেপ নিয়েছেন। দেখেন আমি আপনাদেরকে জানাই, সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্ট ছাড়িয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তাহলে 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি মানে 12 দিন। 12 দিনের মধ্যে 8 জন উপদেষ্টা এই কাজ করছেন, আবেদন করছেন। আবেদনকারীদের তালিকায় রয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই আসিফ নজরুল নামটা শোনার পরে আমার কিন্তু ওই কথাটা মনে পড়ে গেল। সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে ক্ষমতা শেষে কি আপনারা দেশ ছেড়ে চলে যাবেন? না, আমরা পালাবো না, আমরা আগের পেশায় ফিরে যাব। দেখেন তার নাম 2 নম্বরে। প্রথমে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, 2 নম্বর হলো আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছে এর মধ্যে। তাহলে দেখেন, মানে সবাই আছে, আসিফ নজরুল আছে, রিজওয়ানা আছে, রিজওয়ানা, তারপরে মোস্তফা সরোয়ার ফারুকী আছে, মানে কি বলবেন, যে উপদেষ্টাদের বিরুদ্ধে এত বিতর্ক, যে উপদেষ্টাদের কাছ থেকে আমাদের এত এত প্রশ্ন জবাব মানে আমরা জানতে চাই, দেশবাসী জানতে চাই, সেই উপদেষ্টারা সতর্কতামূলকভাবে নির্বাচনের আগেই মানে তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতেছে। কি জন্য? ওই যে আগেই কিন্তু এখানে বলা আছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পর বিদেশে ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন। দেখেন আরও কিছু তথ্য আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফহাম খালিদ হাসান গত 29শে জানুয়ারি উপদেষ্টা পরিষদের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি জনসম্মুখে আনেন। তারপরে দেখেন, এই যেখানে লেখা আছে, এই যে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে প্রস্তুত তাদের অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। গণভোটে প্রচার ও ভোটের উদ্ধত্তকরণের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে যৌথভাবে এই সভার আয়োজন করে, যে সভায় উনি প্রকাশ করেন। গত রবিবার অর্থাৎ গত রবিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান হোসেন কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার তথ্য জানান। যেসব উপদেষ্টার বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানও এটা বলছেন, শুধু যে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তাই না, পররাষ্ট্র উপদেষ্টাও বলতেছেন যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার পরিকল্পনা তাদের আছে এবং সেই বিদেশ যাইতে যেন তাদের কোনো প্রকার বাধার সম্মুখীন না হওয়া লাগে সেই জন্য তারা পদে থাকাকালীনই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতেছে খুবই সতর্কতামূলকভাবে। তাহলে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতেই পারি, এই প্রশ্ন তো আমি রাখতে পারি যে তারা যে বলছিলেন যে তারা পালাবেন না, দেশ ছেড়ে যাবেন না, তারা দেশের মানুষ, এই বাংলা মাতৃভূমির সন্তান, বাংলার মাটির বুকে, বাংলার বুকে থাকবেন, আগে স্বপেশায় ফিরে যাবেন, যত প্রশ্নের জবাব দেবেন, তারা টক শোতেও যাবেন, আমি আসিফ নজরুলের কথা বলতেছি, টক শোতেও যাবেন, কথা বলবেন, ক্ষমতায় থাকাকালীনই কেন পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। যে আমরা তো এটা খুব ভালোভাবে জানি যে একটা দেশের যারা স্বাধীনতা বিরোধী, স্বাধীন দেশের যারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী, তারা তাদের স্থান তো দুদিন আগের পরে বাংলার মাটিতে হবে না। কিন্তু আমরা চাই যে তারা দেশে থাকুক, তাদের কাছ থেকে আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব জানার আছে। আপনি কি চান তারা চলে যাক? প্রস্তুতি নিতেছে তো, ক্ষমতায় থাকতে নিতেছে, আপনি কি করবেন? কিভাবে কি করবেন? কিচ্ছুই করতে পারবেন না। এটাই বাংলাদেশ। মানে যারা বাঙালি জাতিকে কোণঠাসা করে স্বাধীনতা, সংবিধান, সার্বভৌমত্বকে বিপন্নের দিকে ঠেলে দেয় তারা ঠিকই সসম্মানে উড়ালতে চলে যেতে পারে। এই যে দেখেন, আর আমি শেষবারের মতো ওই 8 জন উপদেষ্টার নাম আবার বলবো, আবার পাঠ করবো এখানে, যারা বিদেশ ভ্রমণের বাধা নিষেধ যেন না আসে সেজন্য আগেই ব্যবস্থা করতেছেন। 1 নম্বরে হলো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, 2 নম্বরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, 3 নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, 4 নম্বরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, 5 নম্বরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, 6 নম্বরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, 7 নম্বরে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং 8 নম্বরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রিয় দর্শক, আমি যে প্রশ্নটা আপনাদেরকে করলাম সেই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছ থেকে চাই যে আপনার কি এই উপদেষ্টাদের কাছে কোনো প্রশ্ন আছে? তারা যে ক্ষমতায় থাকাকালীন দেশ ছেড়ে চলে যাওয়ার বা ভ্রমণের অন্য দেশে যাওয়ার যে প্ল্যান প্রোগ্রাম করতেছে সেটা আপনি কিভাবে দেখতেছেন? কিছুদিন যাবৎ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অ্যাপেস্টাইনের নথিপত্র নিয়ে অনেক বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তোলপাড়ের মধ্য দিয়ে গতকালকেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ হয়ে গেল। এখন হঠাৎ করে এই ফোনালাপ কেন? এই ফোনালাপে তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিষয়ও ছিল। এখন তারা এক্স্যাক্টলি কি কি বিষয় আলোচনা করেছে আমি সম্পূর্ণরূপে বলতে না পারলেও ভারতের কিছু মানুষের সাথে কথা বলে তাদের সূত্র মতে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে আনার জন্য ভারত এবং আমেরিকা একমত হয়েছে এবং শেখ হাসিনাও যাতে বাংলাদেশে ফিরে যেতে পারে সে বিষয়েও তারা একমত হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে,
আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে কি শেখ হাসিনাকে ভারত এবং আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিবে, বা আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসে সে বিষয়েও কি আমেরিকা একমত হয়েছে? না। আমেরিকা আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে যায় খুব তাড়াতাড়ি, এসে শেখ হাসিনা দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হয়ে যায়, সেটাতে সমঝোতা হয়নি। মূলত সমঝোতা হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে এবং শেখ হাসিনারও বাংলাদেশে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। এই বিষয়টাতে একমত হয়েছে। আপনাদের এইটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে কোন বিষয়টা একমত। এখন অনেকে আলোচনা সম্পূর্ণ না শুনে আপনারা বলে ফেলেন, ভাই আপনি তো বলছেন ভারত আর আমেরিকা এক হয়ে গিয়েছে, আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, ক্ষমতায় বসে যাবে। আরে ভাই, ভিডিওটা সম্পূর্ণ না দেখার কারণে আপনাদের এই ভুলগুলো হয়। আমি ভিডিওটা শেষ পর্যন্ত কেন দেখতে বলি, যাতে সকল বিষয় আপনারা ক্লিয়ার হন। ভারত চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কিন্তু আমেরিকা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হোক, আমেরিকা সেটা যাচ্ছে না। আমেরিকা জাস্ট আংশিক চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করুক। ভারতের চাওয়া আর আমেরিকার চাওয়া এক না, কিন্তু কিছু বিষয়ে তারা সমঝোতা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের সাথে যে আমেরিকার অনেকদিন ধরে টানাপোড়েন চলছে, শুল্কের বিষয় নিয়ে ট্রাম্প বারবার শুল্ক বাড়িয়ে দিচ্ছে, সেই সকল বিষয় নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে। ভারতের শুল্ক একেবারে কমিয়ে নেওয়ার একটা ওয়াদা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেটা কখন থেকে কার্যকর হবে সেটা একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানে। আর তৃতীয় বিষয় হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমেরিকার সাথে ভারতের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তি আরো যাতে সামনে অগ্রসর হয়, আরো অনেক বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে কিছু তাদের মধ্যে খুনসুটি হয়েছে। আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আর ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেছে রাশিয়ার সাথে যাতে আরো অনেক পরিমাণে যে ব্যবসা বাণিজ্য করছে ভারত, সেটা আরো কমিয়ে আনে। ভারত কিন্তু আগে থেকে একটু কমিয়ে এনেছে, আরো কমিয়ে আনার জন্য একটা উপদেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের এই সকল উপদেশ সকল কিছু মানবে, নাকি রাশিয়ার সাথে আগে যে রকম সম্পর্ক ছিল সেটা আগের মতোই থাকবে, ব্যবসা বাণিজ্য আগের মতোই থাকবে? এটা একান্ত নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক আস্তে আস্তে শিথিল হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন শিথিল না হয়েও আর উপায় কি, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর আবার ক্ষমতা থেকে চলে যাবে, আমেরিকার আবার নতুন প্রেসিডেন্ট আসবে। কারণ ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে না, দুইবার উনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছে। তাই হয়তো নরেন্দ্র মোদীর সাথে সকল বিষয় মিটিয়ে নিতে চাচ্ছে তার দেশের স্বার্থে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব বহন করে এবং এফেক্ট ফেলবে। কারণ ভারতের সাথে আমেরিকার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাওয়া মানে, সমঝোতা হয়ে যাওয়া মানে, বাংলাদেশের মধ্যে ভারত যে খেলাটা খেলতে চায় খুব ইজিলি সেটা খেলতে পারবে। আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে বা সিআইএর মাধ্যমে ভারতকে বাধা দিবে না। এই 16-17 মাসে বাংলাদেশের মধ্যে আমেরিকা, সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অনেক খেলা হয়েছে। আমরা অনেক নিউজও দেখতে পেয়েছি, আমেরিকার অনেক সিআইএর সদস্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে মারা গিয়েছে। কারা মেরেছে কোনো নিউজ মিডিয়াও আসা নাই। এগুলা হচ্ছে রয়ে আর সিআইএর খেলার মধ্যে সিআইএ অনেক এজেন্ট মারা পড়েছে, এগুলা আমেরিকা প্রকাশ করে না। গোয়েন্দাদের খেলা যখন চলে, কেউ মারা গেল, এটা যে আমার লোক আমি প্রকাশ করতে চাই না, হয়তো লজ্জায় প্রকাশ করতে চাই না বা সিকিউরিটি কনসার্নের কারণে প্রকাশ করতে চাই না। এই সকল কিছু হয়তো অবসান হয়ে যাবে। আর চোর পুলিশ খেলা চলবে না বাংলাদেশের মধ্যে, সিআইএ ভার্সেস র, আইএসআই ভার্সেস র। বাংলাদেশের মধ্যে আগামীতে আবার দেখবেন রয়ের দাবদাবা চলবে, কারণ ভৌগোলিকভাবে ভারতই বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ঘুরানোর জন্য পারফেক্ট। কারণ ভারতের প্যাটের মধ্যে হচ্ছে বাংলাদেশ। সিআইএ যত চেষ্টা করুক আমেরিকা থেকে উড়ে এসে বাংলাদেশে অনেক কিছু করে ফেলবে, আইএসআই যতই চেষ্টা করুক বাংলাদেশে অনেক কিছু করে ফেলবেন, কিছু সময়ের জন্য সফল হলো, রয়ের সাথে পেরে উঠবে না। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশে কোন জায়গায় কি আছে, কিভাবে খেলতে হবে, ভারতের থেকেও এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের থেকেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ভালো বুঝবে না। আর রকে ব্যাকআপ দেওয়ার জন্য তো রাশিয়ার কেজিপি আছেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর ভারতকে ইসরায়েলের মোসাদও কিন্তু বিতর্কতভাবে সমর্থন করে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইসরায়েলের সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। দিয়ে মোসাদও গোয়েন্দাগিরির জন্য রকও সাপোর্ট করে। কিন্তু আমেরিকার সাথে যখন ভারতের গোয়েন্দাদের খেলা হয় তখন কিন্তু মোসাদ নিউট্রাল থেকে কাউকে সমর্থন করে না। এগুলো আমাদের বুঝতে হবে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি যদি আমরা না বুঝি, কোন দেশ কি চাই সেটা না বুঝি, এবং আপনারা অর্ধেক ভিডিও দেখে যদি চলে যান, তাহলে অনেক কিছু আপনারা মিস করেন এবং পরে গিয়ে সকল কিছু আপনারা ক্লিয়ার হন না। তাই আমেরিকা কি চাচ্ছে বাংলাদেশে, সেটা মোটামুটি এই ভিডিও এতটুকু পর্যন্ত যারা দেখেছেন কিছু বেসিক বুঝতে পেরেছেন। আর ভারত কি চাচ্ছে সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।